আসসালামু আলাইকুম। ভুদি একটা খুদি, ওরে আমরা ফুতি। ভুদি, খুদি, ফুতি। এই ৩ টা শব্দের আলোকে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ভুদি হলো সে যার জ্ঞান নাই বা জ্ঞান যেটুকু আছে সেটা ধীর প্রকৃতির। ভুদি কিছু ঘটনা বলি, শোনেন। ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারত পাকিস্তান সম্পর্কে। সোমবার ৪ আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম দি প্রিন্ট প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আইআইটি মাদ্রাজে এক বক্তৃতায় জেনারেল দ্বিবেদী বলেন, যুদ্ধ শিগগিরই শুরু হতে পারে। ভারত পাকিস্তানের মধ্যে কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাত শেষ হয়েছে গেল ১০ মে। সীমান্ত এখন অনেকটাই শান্ত থাকলেও পাকিস্তানের আকাশে ভারতীয় ড্রোন ওড়ার খবরে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। লাহোরে একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের গণমাধ্যম। গোয়েন্দা ভুদি মাঝে মধ্যেই পাকিস্তানের সাথে এই ঝগড়া লাগে, যুদ্ধ লাগায়। তো ইদানিং কিছুদিন আগে আবার একটা হট্টগোল লাগাইছিল। তো এসব হট্টগোল লাগানোর উদ্দেশ্য হচ্ছে তার বিরুদ্ধে তার দেশে যে আন্দোলনগুলো হচ্ছে সেগুলোকে দমিয়ে রাখা, তার ভোটাররা যাতে আন্দোলনে না নামে। সে দিন দিন তার জনপ্রিয়তা হারাচ্ছে, ইউএসএ এর বাণিজ্য হারাচ্ছে। ইউএসএ কর্তৃক যে বাণিজ্য শুল্ক দিচ্ছে তার জন্য এই টিকিয়ে থাকা খুবই মুশকিল। তার বছরে বছরে জিডিপি কমে যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক তো নাই, আবার হাসিনাও তার ঘাড়ের ওপর বসে আছে। তো এমতো অবস্থায় তার টিকে থাকা মুশকিল। তাই সে ছলে বলে কৌশলে পাশের দেশের সাথে একটা যুদ্ধ বিগ্রহ লাগাতে পারলে, মানে যুদ্ধ না আর কি, এই টুটু খেলা। তো এরকম ঘটনা ঘটাতে পারলেই মানে তার দেশের জনগণকে বোঝালো যে আমরা এখন যুদ্ধের মধ্যে আছি। আর জনগণ দেখতেছে যে হ্যাঁ, টিভিতে নিউজ দেখতেছে যুদ্ধ হচ্ছে বা যে কোনো সময় আক্রমণ করতে পারে। এই সময় তো তার বিরুদ্ধে আর তখন আন্দোলন করবে না। এই অবস্থায় কোনো দেশে নির্বাচনও হওয়া সম্ভব না। তাই এই মোদি এই চালগুলো করতেছে। কিন্তু যদিও সফল, কিন্তু এই সফলতা তার তো বেশি দিন থাকবে না। বারবার সফল হলে তার ব্যর্থতা একসময় আসতেই হবে, তার ব্যর্থতা আসবে ইনশাল্লাহ। যখন তার বিফলতা আসবে তখন বুদ্ধি তার গদি ছাড়ে দৌড়ে পালাতে হবে। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে যদি পার্শ্ববর্তী দেশের সাথে গন্ডগোল লাগিয়ে বা একটু গন্ডগোলের ভাব তৈরি করে যদি এই দেশের নির্বাচনকে মন্থর করা যায়, দেশের আন্দোলনকে দমিয়ে রাখা যায়, তাহলে বাংলাদেশের সাথে তারা কেন যুদ্ধে করে না বা বাংলাদেশের সাথে কেন এই ধরনের সংঘাতে জড়িয়ে পড়ে না? তার উত্তরটা হচ্ছে সোজা। তো বাংলাদেশের সাথে যখন সংঘাতে জড়াবে তখন তো বাংলাদেশেরও নির্বাচন আরও দেরিতে হয়ে যাবে। বাংলাদেশের সাথে কোনো দেশের এই মুহূর্তে ডক্টর ইউনূস থাকাকালীন যদি কোনো দেশের সাথে একটু সংঘর্ষ বা যুদ্ধ লেগে যায় তাহলে তো এই আমাদের দেশের নির্বাচন তো আগামী 10 বছরেও হবে না। তো মোদি এটা ভালো করেই জানে যদি বাংলাদেশের সাথে কোনো সংঘাত করি তাহলে বাংলাদেশের নির্বাচন আরও পিছিয়ে যাবে। তো বাংলাদেশের নির্বাচন পিছিয়ে গেলে ভুদির একেবারেই লস। কারণ ভুদি চাচ্ছে যে বাংলাদেশে একটা নির্বাচন হয়ে একটা লক্কর ঝক্কর একটা রাষ্ট্রপ্রধান আসলে তার সাথে একটু ঘটু করে ব্যবসা বাণিজ্য চালাতে পারবে, এই তার হচ্ছে ধারণা। ২ নাম্বার খুদি। খুদি কি তা নিয়ে এবার বলছি। খুদি বলতে বোঝাতে চাচ্ছি ক্ষুদ্র বা ছোট জাত। কিন্তু আমি তো মুসলমান, তাই আমাদের দেশে তো আমাদের জাতিতে তো ছোট বড় বলতে কোনো ভেদাভেদ নাই। আমাদের এই এই ধর্মের সবাই সমান। তবে এর একটা রেফারেন্স দিয়ে আলোচনা করতে পারি এই ছোট বড় জাত নিয়ে। পৃথিবীতে ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু এসব ধর্ম আছে। তো এসব ধর্মের কোনো না কোনো লোক কোনো না কোনো সময় জিন ভূতের আসরে পড়ে। তো জিন ভূতের আসরে পড়লে তখন তাদের ধর্মের বাণী দিয়েই এই জিন তাড়ানো হয়। অর্থাৎ যে ব্যক্তি যে ধর্ম বিশ্বাস করে তাকে সেই ধর্মের বাণী দিয়েই জিন তাড়ানো হয়। আল্লাহ পাক কোরআনে ৭০ বার সুদের বিরুদ্ধে সরাসরি কথা বলেছেন। সুদকে আল্লাহ এই নিষেধ করেছেন, সুদ খাওয়া। কিন্তু বাংলাদেশে কিছু মানুষ সুদ খাচ্ছে এবং একসময় তারা মারাত্মক রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। তো এসব মানুষের মধ্যে এই আক্রান্ত ব্যক্তিরা মুসলমান বা আল্লাহর অন্যান্য হুকুম মেনে চলে। অপরদিকে এই ব্যক্তিদের মধ্যে কিছু হিন্দু লোকও আছে যারা কিনা সুদ খায়, তাদের কোনো রোগ বালাই হচ্ছে না। কারণ তারা তো
আমাদের ধর্ম মেনে চলে না, তারা হিন্দু ধর্ম মেনে চলে। তাই আসল কথা হলো, ভূদির দেশের লোক ছোট জাত, নিচু জাত, উঁচু জাত তথা তাদের ধর্মগ্রন্থ বিশ্বাস করে। তাই ছোট জাতের কেউ বড় পদে থাকতে পারে না। এখন উদাহরণ দেই, ভুবন বাদ্যকর। এখন সেলিব্রিটি হয়েছি, আপনারা যদি সেলিব্রিটি হয়ে আমি যদি বাদাম বিক্রিতে যাই আমাকে লজ্জিত হতে হবে। ভুবন বাদ্যকর রাতারাতি স্টার হয়ে গেল, কিন্তু এই স্টার সে কতদিন থাকলো? যে দেখা করবে, আমি তো বাংলাদেশ থেকে এসেছি, আমি চলে যাব একটু দেখা করব। পরে আরেক অ্যাসিস্ট্যান্ট ফোনটা নিল যে আচ্ছা দেখা করবে, কত টাকা দেবে? পরে আমি বলবো ও মা, আমি দাদার সাথে দেখা করব, আমি টাকা দেবো কেন? আমি কি ভিডিও করছি বা কোনো বিজনেস করছি? দেখা হলো না, অঝোর ভাবে আমি কাঁদলাম। আমার সৃষ্টিকর্তাকে বললাম যে আমি কিনা বাংলাদেশ থেকে এসে দাদাকে ভাইরাল করেছি, আমার আর এই তৌহিদানের নাচের জন্য পুরো বিশ্ব চিনে, আজকে আমি দেখা করতে পারবো না। আমি কিনা দাদার সাথে দেখা করতে পারলাম না। আমি কষ্টে ফেটে গিয়ে আমি আমার সৃষ্টিকর্তার কাছে বললাম যে তুমি সবাইকে কর্মফল দাও। ভুবন বাদ্যকরের এই কিছু অহংকার ছিল। নমস্কার। না 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 না, ও ভিডিও করার দরকার নাই বাবা, তোমরা এখান থেকে যাও, যাও এখান থেকে যাও। আরে আরে না 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 না, ও ভিডিও করতে হবে না, কেন? আমি আসাম থেকে আসছি, আমি আপনি নমস্কার আসাম দিচ্ছি। থেকে আসুন আর যেখান থেকে আসুন, আপনারা চলে যান তো, ভিডিও করতে ও দেবো না। মাই গড। কিন্তু সে স্টার কতদিনই বা তার স্টার থাকলো। আবার রানাঘাটের রানু মণ্ডল রেল স্টেশন থেকে গান গাইতে 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 একসময় সে স্টার হয়ে গেল, কিন্তু সে তার স্টার বা স্টার ক্ষমতা কতদিন ধরে রাখতে পারছে? পারে নাই। পাথরের ফুল যে ফোটায়, যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠায়। ও জিতের সঙ্গে ওখানে বাইকে গান করেছিল। জিতের সাথে? আরে বাবা, ওখানে সেই- ভুবন বাদ্যকরের এই কিছু অহংকার ছিল, যার কারণে সে এই তার গায়ক ভাবটা ধরে রাখতে পারেনি। তার সাথে তাদের ধর্মের বিধানও ফলপ্রসূ এখানে। রানু মণ্ডল যেভাবে নিজেকে গায়িকা ভাবতে শুরু করে আর তার ভাব দেখাতে শুরু করেছিল, আমার তো মনে হয় লতা মঙ্গেশকরও কোনোদিন এরকম তার মতো ভাব নিয়ে মানুষের সাথে অহংকার করে কথা বলেনি। ওই তো আগেই বলছি যে যে যার ধর্ম মানে সে তার ধর্ম বিধানের প্রতিক্রিয়া পায়। অর্থাৎ ওদের ধর্মে বিভিন্ন জাত আছে, তাই ছোট জাত থেকে কিভাবে তারা বড় জাতে স্টার হিসেবে থাকতে পারে, তাদের বিধান অনুযায়ী তারা ফেল হয়ে গেছে। তো আমি খুদি বিষয়ে আলোচনা করলাম এতক্ষণ। মানে যারা ছোট তারা খুদি, এই খুদিরা কোনোদিন ওদের রাষ্ট্রে কোনোদিন খুদিরা কোনোদিন ছোট জাত কোনোদিন বড় পদে থাকতে পারে না, বা থাকলেও পড়ে যাবে। নরেন্দ্র মোদী যেই দোকানে চা বিক্রি করেছিলেন, এই সেই দোকান দেখে নিন প্রিয় বন্ধুরা। এখানে উনি এই দেখুন, मोदी जी यहाँ आया, क्यों आया? यहाँ से कभी चा बिका हुआ उन्हें দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এই সেই চায়ের দোকান। নরেন্দ্র মোদী তিনি ছোট থাকতে চা বিক্রি করেছিলেন স্থানে, সেই গুজরাটের আহমেদাবাদ, সেইখানে তিনি চা এইভাবে বিক্রি করতেন। দেখুন, তো বুদ্ধি যদি খুদি হয় আর যদি সে তার ধর্ম মানে, তবে সে রানু মণ্ডল ভুবন বাদ্যকরের মতো ফেল করবে ইনশাল্লাহ। যদি ফেল না করে, সবাই মনে করবেন যে সে কোনো ধর্ম মেনে চলে না, শুধু রাজনীতির স্বার্থে সব ধর্মের সাথে একটু মান্য করে চলে, একটু ওঠা বসা করে, আবার সময় মতো মুসলমানদের কোপানি দেয়। তবে ওদের ধর্ম অনুযায়ী খুদি ইজ খুদি, ছোট এবং ছোট জাত কখনো বড় হতে পারে না।
খুব শীঘ্রই ভুবন বাদ্যকর বা রানু মণ্ডলের মতো তার অবস্থান দেখব ইনশাল্লাহ। এবার আসুন দেখি এই ফুতি কি। এটা আর একটু পরেই বলছি, বললে ভিডিওর রেসপেক্টেবলি থাকবে না, একটু পরে বলতে হবে। আগে দয়া করে শুনুন, যদি তিস্তা প্রকল্প বাস্তবায়ন হয়ে যায় তবে আমরা হাজার হাজার কোটি টাকা প্রফিট করব প্রতি বছর। আবার যদি ফারাক্কার সামনে একটা ব্যারেজ দেওয়া যায় তবে আমরা হাজার হাজার কোটি টাকা প্রফিট করব প্রতি বছর। কারণ ফারাক্কার পানি দিয়ে আমাদের প্রতি বছর আমাদের আমন ধান নষ্ট করা হয়, ইচ্ছাকৃতভাবে আমন ধান নষ্ট করা হয়। তাই ফারাক্কার সামনে যদি একটা ব্যারেজ দেওয়া যায় আমরা হাজার হাজার কোটি টাকা প্রতি বছর লাভ করব। লালমনিরহাটে যদি বিমানবন্দর, এই অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে, যদি বিমানবন্দরটা স্টার্ট হয়ে যায় তাহলে আমরা প্রতি বছর হাজার হাজার কোটি টাকা প্রফিট করব। যদি চায়না হসপিটাল বাংলাদেশে হয়ে যায় তাহলে আমরা প্রতি বছর হাজার হাজার কোটি টাকা প্রফিট করব। বিভিন্ন রোগবালাই থেকে মানুষ মুক্তি পাবে। এই যে মুক্তি পাইলো, মানে অর্থনৈতিকভাবে সাশ্রয় হলো, বিভিন্ন টেস্ট মেস্ট করে সাশ্রয় হলো, ফলে এই মানুষের স্বাস্থ্যই যদি ভালো থাকে তারা বিভিন্ন কাজকর্মে মনোনিবেশ করতে পারবে এবং আমরা অনেক হাজার হাজার কোটি টাকা প্রফিট করতে পারবো। যদি বাংলাদেশে যুদ্ধ বিমান তৈরির কারখানা তৈরি হয় তাহলে আমরা এখান থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা প্রফিট করব। তো এখন বলছি এই ফুতি। তো যখন আমরা এত হাজার কোটি টাকা যখন প্রফিট করব তখন আমরা যদি ধান ক্ষেত দিয়ে হাঁটে যাই তখন ধান ক্ষেতের ভিতরে এক ধরনের ছোট ছোট পোকা থাকে, এই পোকাগুলো উড়ে যাবে। পোকাগুলো এমন আমাদের দেখে ভয়ে পোকাগুলো উড়ে যাবে। আর এই পোকাটা হলো এই ফুতি, যা আমাদের ভুদি। ভয়ে এই ফুতি পোকার মতো উড়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।